নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন গোয়েন্দা মেঘনা সিরিজের গল্প জয়দীপ বোসের কলমে নীল অর্কিড রহস্য। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, মেঘনার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, সোমনাথের ভূমিকায় সুদীপ্ত সরকার, বীরেনের ভূমিকায় মৃন্ময় মান্না, রঙ্গনাথন ও জনৈক লোকের ভূমিকায় জয় ভট্টাচার্য, মেঘনার মায়ের ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন জয়দীপ বোসের কলমে গোয়েন্দা মেঘনা সিরিজের গল্প নীল অর্কিড রহস্য। এরশাদ হাওড়ার বাগনানের বাসিন্দা, পেশায় রং মিস্ত্রি। পেটের তাগিদে কলকাতায় থাকতে হয় প্রতিদিন। বেতনটা মোটামুটি ভালোই, পার ডে 450 টাকা। একজন বড় কন্ট্রাক্টরের কাছে সে কাজ করে। কলকাতায় থাকার জায়গাও একটা জোগাড় করে নিয়েছে মেটিয়াবুরুজে এক চাস্তুত ভাইয়ের কাছে। সকাল 8:30টার মধ্যেই প্রতিদিন পৌঁছে যায় কাজের জায়গায়। সাধারণের থেকে একটু বেশি বেতন পায়। তার অবশ্য বিশেষ কারণও আছে। ওকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে হ্যাঙ্গিং বাকেটে ঝুলে ঝুলে বহুতল বাড়িতে রং করা। যদিও সেফটি রোপ আটকানো, তবুও এই ধরনের কাজের লোক পাওয়া দুষ্কর। এরশাদ একটা 20তলা বিল্ডিংয়ে হ্যাঙ্গিং বাকেটে কাজ করছে। মোবাইলে গান চালিয়ে এক মনে ব্রাশ চালাচ্ছে। কাজ করার সময় ওর কোনো দিকেই মন থাকে না। রঙগুলো যেন ভীষণ রকম আপনজন মনে হয়। সুন্দর করে ব্রাশিং করার দিকেই ওর মন থাকে। ব্রাশের দাগ ফুটে উঠলেই বিরক্ত লাগে। কাজ হওয়া চাই নিখুঁত। টপ ফ্লোরের বাইরের দেওয়ালে রং করতে করতে এরশাদ দেওয়ালে একটা ছোট ফুটো দেখতে পেল। সাধারণত এসির আউটার ইউনিটের সংযোগের জন্য এরকম ফুটো রাখা হয়। পরে সম্ভবত এসির পজিশন শিফট করা হয়েছে, কারণ ফুটোটা দিয়ে ঘরের ভেতরটা দেখা যাচ্ছে। এরশাদ ঘরের ভেতরের দৃষ্টিটা দিতেই ওর বুকের ভেতরটা হিম হয়ে গেল। মাথাটা যেন হঠাৎ ঘুরে গেল। সেফটি রোপটা আটকানো না থাকলে হয়তো পড়েই যেত। কোনো রকমে ছাদে উঠেই কন্ট্রাক্টরকে ফোন করলো। কন্ট্রাক্টর সঙ্গে সঙ্গে লোকাল থানায় ফোন করলো। মেঘনার জীবনে আজকের দিনটা বিরক্তিতম দিন। বিরক্তিতম শব্দটা মনে হয় ঠিক হলো না, কিন্তু বিরক্তি যখন চরমে ওঠে তখন মনে হয় এরকম ল্যাঙ্গুয়েজই বের হয়। সকাল থেকেই বাড়িতে তোড়জোড়, তাকে নাকি দেখতে আসবে। বুঝতে পারছে না যে ও কি কোনো বিরল প্রজাতির জন্তু না জানোয়ার। খুব বিরক্ত হলে মেঘনার খুব গান গাইতে ইচ্ছে করে। কোথায় যেন পড়েছিল এতে স্নায়ু শান্ত হয়ে আসে। যদিও মেঘনা জীবনে গানের ধারে পাশে কোনোদিন যায়নি। আজ যে সেটা করবে তার উপায় নেই। বাড়ির সবাই ভাববে যে মেয়েটা বিয়ের আনন্দে গান গাইছে। বাবাকে একবার বলার চেষ্টা করেছিল যে এখন বিয়ে করবে না, কিন্তু প্রত্যুত্তরে বাবা যা বলল সেটা শুনে কাঁচা উচ্ছে গেলার মতন অবস্থা। তুমি কি আমার জামাই ঠিক করে রেখেছো? তাহলে বলে দাও, আর চেষ্টা করব না। যদিও তোমার থেকে সেটুকু আশা করাও কঠিন। সব চোর ছাঁচোর স্মাগলার আর গুপ্তধন খোঁজার পালা শেষ হলে তবে তো একটা ভালো ছেলে খুঁজবে। আর কি বা বলবে এরপর? চুপচাপ নিজের ঘরে চলে এলো। অবশ্য বাবা মাকেও দোষ দেওয়া যায় না। আশ্চর্য সমাজ ব্যবস্থা। অমুকের বউ, তমুকের মেয়ে, এসব ছাড়া যেন মেয়েদের কোনো আইডেন্টিটি নেই। প্রথমেই ছেলের পিসি মেঘনার থেকে জানতে চাইল যে ও রান্না বান্না করতে জানে কিনা। মেঘনা একদিকে মাথা কাত করে সম্মতি জানালো। ও এলে তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না। মেঘনা একটু মায়ের দিকে তাকালো। মা যে বেমালুম মিথ্যে কথাটা বললেন তাতে কোনো সংকোচই নেই।
যিনি প্রশ্ন করেছিলেন তার হম্বিতম্বি থেকে একটা জিনিস স্পষ্ট, যে তিনি গৃহকর্ত্রী। পাশে পাত্র ও পাত্রের বাবা নির্বিকার। ক্রমাগত মা আর বাবার সাথে পাত্রের পিসিমা তাদের নিজেদের বংশের ধ্বজা উড়িয়েই চলেছেন। মেঘনা একবার আর চোখে পাত্রকে দেখল। গায়ের রং ফর্সা, লম্বাও মোটামুটি 5 ফুট 5 ইঞ্চির থেকে বেশিই হবে। বসে থাকা অবস্থায় ঠিক বোঝা যাচ্ছে না। চোখ নাক বেশ ধারালো। ছেলে আন্দাজে একটু বেশি ফর্সা বলে একটু মেলি মেলি ভাব লাগছে। কথা না বললে যদিও বোঝা যাচ্ছে না। চোখটা একটু উদাসীন। মেঘনার মনে হলো ছেলেটা কোনো একটা বিষয় একটু চিন্তিত। মেঘনার কিছু প্রশ্ন করতে ইচ্ছে করছে, কিন্তু যা পরিস্থিতি তাতে করা যাবে না। পাত্রপক্ষ চলে যাওয়ার পর মেঘনা মাকে বলল, মা, পাত্রটি এই বিয়েতে রাজি হবে না। তুই জানলি কি করে? তোকে দেখে তো অপছন্দের কোনো কারণ নেই। না, অপছন্দের ব্যাপার নয়। ছেলেটির অন্য কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার আছে। তার নামের প্রথম অক্ষর পি দিয়ে শুরু। মার চোখটা অনেকটা বড় হয়ে গেল। তোকে কি এসব বলেছে? আর বললেই বা কখন? মেঘনা খিল খিল করে হেসে উঠল। আর মেঘনার মা হতবম্বের মতন দাঁড়িয়ে দেখছে। একটু হাসি কমলে মেঘনা পরপর পয়েন্টগুলো বলে গেল। ঠিক আছে, শোনো তাহলে। 1, ছেলেটির ব্যক্তিত্ব কম। 2, মেয়ে দেখতে এসে একদম নির্বিকার, কোনোই প্রশ্ন নেই। 3, শার্টের বাম দিক আর ডান দিক দেখলেই বোঝা যাচ্ছে যে ক্যাজুয়ালি শার্ট ইন করা হয়েছে, অর্থাৎ অনিচ্ছাকৃত ড্রেস আপ। 4, ডান হাতের অনামিকায় একটি মাত্র আংটি ছিল, সম্ভবত আসার আগে খোলা হয়েছে। আর 5, বাঁ হাতে পি অক্ষর পার্মানেন্ট ট্যাটু করা হয়েছে। তোর গোয়েন্দাগিরি এবার থামা। তোকে এই ছেলেকে বিয়ে করতে হবে না। হ্যালো মেঘনা, আমি সোমনাথ বলছি। তুই এখন কলকাতায় না বাড়িতে গেছিস? কেন, কি হয়েছে? আর একটা দারুণ ইন্টারেস্টিং কেস। আগে বল তুই কোথায়? আমি তো এইমাত্র ফিরলাম বাড়ি থেকে। গাড়ি পাঠাবো, আসতে পারবি? মেঘনার মুখটা উজ্জ্বল। হ্যাঁ, পাঠাও, যাব। মেঘনা আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেল। EM বাইপাসের ধারে মহামায়া অ্যাপার্টমেন্ট। বহুতল বিল্ডিং কম্পাউন্ডের মধ্যেই সুইমিং পুল, জিমনেশিয়াম, ছোটদের পার্ক, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে পুলিশের একটা গাড়ি। আর সোমনাথও গাড়ি থেকে নেমে লিফটে উঠল। টপ ফ্লোরে উঠে মেঘনারা সোজাসুজি লিফটের সামনের যে ফ্ল্যাটটা সেটাই ঢুকল। ফ্ল্যাটের নাম্বার 20A/1। নেম প্লেটে লেখা পি রঙ্গনাথন। ফ্ল্যাটে ঢুকে মেঘনার নাকে একটা ওষুধ মিশ্রিত কটু গন্ধ ধাক্কা লাগলো। ফ্ল্যাটে 4 জন ইউনিফর্ম পরা পুলিশ অফিসার আর একজন লেবার জাতীয় লোক। একটা জিনিস মেঘনা লক্ষ্য করলো, ফ্ল্যাটে কোনো লোক বাস করে না, কারণ ডাইনিং স্পেসে কোনো আসবাবপত্র নেই। পাশের রুমের দরজা হাট করে খোলা। 2 জন অফিসার সেই ঘরটায় ঢুকে গেল, সঙ্গে মেঘনা আর সোমনাথ। ঢুকেই মেঘনা একটা বিভৎস দৃশ্য দেখতে পেল। একটু চমকে উঠল। হয়তো এই রকম দৃশ্যের জন্য মানসিকভাবে সে প্রস্তুত ছিল না। একটা মৃতদেহ মেঝেতে পড়ে আছে। দেহটি একজন পুরুষ মানুষের, পেটের কাছ থেকে দ্বিখণ্ডিত। কিন্তু যেটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে যে মৃতদেহটির গায়ের চামড়া বিশ্রী রকমভাবে কোঁচকানো। চোখের মণি দুটো ঠেলে বেরিয়ে আসছে। নখগুলো অসম্ভব রকমের নীল। মেঘনার নার্ভ যথেষ্ট স্ট্রং, কিন্তু তা সত্ত্বেও পেটের মধ্যে কিরকম যেন পাক দিয়ে উঠল। মুখটা ঘুরিয়ে নিল। প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। লালবাজার এখনো পর্যন্ত মৃতদেহটির পরিচয় জানতে পারেনি। প্রায় প্রতিটি দৈনিক সংবাদপত্রে প্রতিদিনই ছবি ছাপা হচ্ছে, কিন্তু বিস্ময়ের ব্যাপার যে এখনো পর্যন্ত কোনো শুভাকাঙ্ক্ষী এগিয়ে আসেনি। মেঘনা প্রতিদিনই খবর পেয়ে যাচ্ছে। সোমনাথ দিনে অন্তত একবার হলেও ফোন করে ডিটেলস জানাচ্ছে। ফরেন্সিক এক্সপার্টদের রিপোর্টটাও আজকেই জেনেছে। এক্সপার্টদের রিপোর্ট যেটা, সেটা এরকম: মৃত্যু হয়েছে বডি ডিটেক্ট করার 3 দিন আগে। বডি যাতে ডিকম্পোজ না হয়
তার জন্য কেমিক্যাল ইউজ করা হয়েছিল। মেঘনাও বিষয়টা লক্ষ্য করেছিল। ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা ওষুধ গন্ধ পেয়েছিল। বডি রিগার মর্টিস হওয়ার পর পোর্ট্রেট করা হয় কোনো ধারালো যন্ত্রের সাহায্যে। সম্ভবত মেশিন অপারেটেড স বা করাত ব্যবহার করা হয়েছিল। মৃত্যুর কারণ এক্সপার্টরা যেটা পেয়েছে সেটা হলো কোনো আননোন পয়জন। পয়জনটা শরীরে কিভাবে গেল সেটা নিশ্চিতভাবে কিছু বলা যায়নি, তবে সম্ভবত ওরালি টেকেন। শরীরে কোনো নিডলের চিহ্ন নেই। মেঘনা যেটা বিশেষভাবে মার্ক করলো সেটা হলো যে পয়জন ব্যবহার করা হয়েছে সেটা ফরেন্সিক বিশেষজ্ঞরা ঠিক বুঝে উঠতে পারছেন না। কিন্তু এটা কেন? পয়জন সবসময় মানব দেহে একটা চিহ্ন রেখে যায়। কোনো ফরেন্সিক এক্সপার্টের সঙ্গে কথা না বললে ব্যাপারটা ক্লিয়ার হবে না। ফ্ল্যাটের মালিক রঙ্গনাথন একজন নামকরা ব্যবসায়ী। ওনাকে ক্রস করে পুলিশ যেটা জানতে পেরেছে সেটা হলো মাস 6 আগে মিস্টার রঙ্গনাথন ফ্ল্যাটটা নিয়েছেন। একটি এজেন্সির সঙ্গে কথা হচ্ছে, বাকি ফিক্সচার তারাই লাগাবে। রেট যদিও সেটেলড হয়নি। এখন ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে চাবি দিয়ে রেখেছেন। তিনি এর বেশি কিছুই জানেন না। ভিজিটর রেজিস্টারে ঘেঁটে আর সিকিউরিটি পার্সনদের জেরা করে কোনো সন্দেহজনক কাউকে খুঁজে পায়নি গোয়েন্দারা। প্রত্যেকের অ্যালিবাইও ক্রস করে দেখে নেওয়া হয়েছে। না, মৃত ব্যক্তির পরিচয় না জানা গেলে শুরুটাই করা যাবে না, আর যত দেরি হবে ততই এই কেস একদম অতলে তলিয়ে যাবে। মেঘনার হঠাৎ মনে হলো লালবাজার থেকে একটা ভুল বারবার রিপিট করা হচ্ছে। সঙ্গে সঙ্গে সোমনাথকে ফোনে ধরল। হ্যাঁ সোমনাথ দা, তোমরা ডেড বডির যে ছবিটা খবরের কাগজে দিচ্ছ সেটা কি অরিজিনাল? ও প্রান্ত থেকে সোমনাথ কনফিউজড হয়ে বলল, মানে তুই কি বলছিস? আমরা ডুপ্লিকেট ছবি দেবো নাকি? না সেটা নয়, তোমরা একটা পয়েন্ট মিস করছো। সেটা হলো যে টাইমে বডিটা ডিটেক্ট করেছো ততক্ষণে অরিজিনাল ভিউটা চেঞ্জ হয়ে গেছিল। তুমি ভালো করে ভেবে দেখো, চামড়া একদম কুঁচকে গেছিল, চোখটাও বেরিয়ে এসেছিল। কিন্তু সাধারণ অবস্থায় কখনো ওরকম দেখতে থাকে না। তুমি আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আই থিঙ্ক ফটোটাকে ফটোশপে একটু এডিট করে কাগজে দাও। আশা করছি রেসপন্স অবশ্যই পাওয়া যাবে। মেঘনার কথাটা মিলে গেল। পরের দিনই খবর এলো। একজন ব্যক্তি খড়গপুর থেকে ফোন করলেন। তার কথা অনুযায়ী যেটা জানা গেল সেটা এতটাই অনভিপ্রেত যে সরকারি গোয়েন্দাদের রীতিমতো ভিড়মি খাবার মতন অবস্থা। মৃতদেহটি একজন বয়স্ক ভিখারির। খড়গপুর স্টেশন চত্বরে তাকে নিয়মিত দেখা যেত, আর রাতে স্টেশন সংলগ্ন একটা বাড়ির রকে শুতো। সেই বাড়ির মালিকই জানিয়েছেন ফোন করে তিনি প্রায় 15-20 দিন আর সেই ভিখারিটাকে দেখতে পাননি। সকলের মতন মেঘনাও ভীষণ বিস্মিত। একটা ভিখারিকে বিষ খাইয়ে মেরে কার কি লাভ থাকতে পারে? মেঘনা মাঝে মাঝে বিকেলবেলা ছাদে পায়চারি করতে ওঠে, কিন্তু আজকে নিজেকে ভীষণ অশান্ত লাগছে। সোমনাথ 2 দিন হলো আর ফোন করেনি। হয়তো লালবাজারে কাজের ভীষণ চাপ। তাছাড়া ভিখারির মৃত্যু রহস্য প্রশাসনের কোনো মাথা ব্যথার কারণই নয়। তবে মেঘনার বারবার এটাই মনে হচ্ছে যে কোথাও কোনো একটা গন্ডগোল আছে। না হলে একটা ভিখারিকে কেউ কেন বিষ খাইয়ে অভিজাত বহুতলে মেরে ফেলে রেখে যাবে? আর ঘটনাচক্রে রং মিস্ত্রি ব্যাপারটা দেখতে পাওয়াতে ব্যাপারটা জানাজানি হলো। আর না দেখতে পেলে কি ঘটতে যাচ্ছিল? না, সামথিং ইজ রং। ডার্ক মিস্ট্রিজ দেয়ার বিহাইন্ড দিস কেস। মেঘনার মনে হলো একবার খড়গপুরে গিয়ে খোঁজ খবর নিলে কেমন হয়। এমনিতে তো কিছুই বোঝা যাচ্ছে না, একবার চেষ্টা করতে দোষ কোথায়? খড়গপুর স্টেশন থেকে হেঁটে মাত্র 5 মিনিট লাগলো। মেঘনা আর সোমনাথ দুজনে এসছে। লালবাজারের উৎসাহ কমে গেছে কেসটায়। আসলে এই কেসটায় সেরকম কিছুই নেই বলে মনে করছেন সরকারি গোয়েন্দারা। মেঘনা জানে আসল বিষয় এটা নয়। একটা অভিজাত অ্যাপার্টমেন্টে মৃতদেহটি সাধারণত কোনো অভিজাত ব্যক্তিরই হওয়ার কথা ছিল, তাই প্রশাসন একটু নড়ে চড়ে বসেছিল। যখনই দেখলো মৃত ব্যক্তি একজন ভিখারি, তখনই লালবাজার উৎসাহ হারিয়েছে। মেঘনার মনে মনে একটু রাগ হলো। আচ্ছা, মানুষের পরিচয় কি শুধুমাত্র অর্থ, প্রতিপত্তি?
এইসবই মানবিক ব্যাপারগুলো ধীরে ধীরে কোথায় হারিয়ে যাচ্ছে। বাড়িটা একটু পুরনো আমলের। সামনে কাঠের রং করা নেম প্লেট ডক্টর বীরেন ভট্টাচার্য। ঢোকার মুখে বারান্দার মতন জায়গা, দুপাশে বসার জন্য সিমেন্টের রক, গেটের পাশে কলিং বেলের সুইচ। আগে থেকেই বলে রাখা হয়েছিল বীরেনবাবুকে। যে ভদ্রলোক দরজা খুলে ওদের অভ্যর্থনা করলেন সম্ভবত ইনি বীরেনবাবু। আমরা লালবাজার থেকে আসছি। সোমনাথ ভদ্রলোকটিকে নিজের পরিচয় দিল। আমি বীরেন ভট্টাচার্য, ফোন করে জানিয়েছিলাম। আসুন, ভেতরে আসুন। ওরা পিছন পিছন ভেতরে ঢুকলো। একটা ছোট ঘর পেরিয়ে মাঝখানে একটা বড় উঠোনের মতন খোলা জায়গা। আগেকার দিনে সম্ভবত এরকম বাড়ি বেশি হতো। একদিকে বিভিন্ন ধরনের গাছ লাগানো, উঠোনে 4টি বেতের চেয়ার আর একটা টেবিল পাতা। বীরেনবাবু ওদেরকে বসতে বলে বাড়ির ভেতরে চলে গেলেন। একটু পর এসে বসলেন। মেঘনাই প্রথম প্রশ্ন করল, আচ্ছা, আপনার নামের আগে ডক্টরটা কি ডক্টরেট নাকি ডক্টর? ওটা ডক্টরেট, মানে আমি বায়োকেমিস্ট্রিতে পিএইচডি, তাই আর কি। যাদবপুরে অধ্যাপনা করেছি বহুদিন, শেষের দিকে এইচওডিও হয়েছিলাম। বছর 2 হলো রিটায়ার করেছি। এখন আর কি করব, অবসর যাপন আর একটু এই গবেষণার কাজে নিজেকে ব্যস্ত রাখি। মেঘনা প্রশ্নগুলো আগে থেকেই সাজিয়ে রেখেছিল, কিন্তু মেঘনা অন্যভাবে এগোয় 5টা অপ্রাসঙ্গিক প্রশ্নের মাঝেই আসল প্রশ্নটা গিয়ে দেয়। আচ্ছা, ভিখারিটিকে আপনি কতদিন ধরে দেখছেন? বেশি দিন নয়, এই ধরুন মাস 6 হবে। ওর চাল চলনে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন আপনি? দেখুন, আমি কোনোদিনও সেরকম ভাবে লক্ষ্য করিনি। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। কেউ মনে হয় এসেছে। ভদ্রলোক বাড়িতে সম্ভবত একাই থাকেন, কারণ নিজেই দরজা খুলতে উঠলেন। এবার আর একজন ভদ্রলোককে দেখা গেল। ওদের সামনে এনে পরিচয় করিয়ে দিলেন। ইনি আমার ভাই কাম বন্ধু, বিশিষ্ট অধ্যাপক ডক্টর দীনেশ জোয়ারদার। আমরা দুজনেই একসঙ্গে একটি বিষয়ের উপর গবেষণা করছি। আমি একা মানুষ, কনফার্ম ব্যাচেলার, তাই এসব নিয়েই মেতে আছি। সোমনাথ অনেকক্ষণ পর প্রশ্ন করল, আপনাদের গবেষণার বিষয় কি? এক ধরনের ফুলের ওপর আমরা গবেষণা করছি। আমার বাগানে একটু লক্ষ্য করে দেখুন, একটা ওই ঘন নীল বর্ণের ফুল দেখতে পাবেন। ওর নাম ব্লু অবিয়েটিক অর্কিড। এদের জন্মস্থান নাইজেরিয়া। মেঘনা নীল ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। অসাধারণ একটা কালার। ফুলগুলো অনেকটা প্রজাপতির মতন, রংটা কিছুটা আকন্দের মতন, তবে আরো গাঢ়। কোনো কোনো জায়গায় হালকা ময়ূরকণ্ঠীর ছোপ। মেঘনা উঠে গাছটার সামনে গেল। সত্যি প্রকৃতি নিজের হাতে নিজেকে সাজায়, আবার নিমেষে নিজে নিজেই সব সাজ মুছে ফেলে। হাতের মোবাইলটা নিয়ে ফটো তুলবে বলে মোবাইলটা দেখতে গিয়ে একটু বিরক্ত হলো। আজকাল ভিডিওটা হঠাৎ হঠাৎ অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। ফুলগুলো সহ 2টো সেলফি নিল। আচ্ছা বীরেনবাবু, এটা দিয়ে কি আপনারা কোনো ওষুধ তৈরি করছেন? এক্ষুনি বলা যাবে না, এক্সপেরিমেন্টাল ম্যাটার তো। আচ্ছা মিস্টার জোয়ারদার, আপনি কি ভিখারিটিকে দেখেছিলেন? ভরাট গলায় অবনী জোয়ারদার বললেন, আমি তো রোজই আসার সময় দেখতাম, মানে এই দুপুরের দিকটায়। আর সম্ভবত খেয়ে এসে বিশ্রাম করতো। আমাকে একটু দেখেই ভয় পেত। মনে হয় আমার লুকটাই এরকম। হয়তো এখন বীরেনবাবুর খাওয়া দাওয়ার সময়। 2বার ঘড়ি দেখলেন। মেঘনারও আর বিশেষ কিছু জানার নেই, তাই দুজনেই উঠে পড়ল। বাইরে বেরিয়ে সোমনাথ বলল, চল দুপুরের খাবারটা খেয়ে নি। স্টেশনের আশেপাশে অনেকগুলো হোটেল দেখছি। মেঘনারা স্টেশনের দিকে হাঁটতে লাগলো। দূরে কোথাও মসজিদে না মেঘনা আর একজন পুলিশ অফিসার বসে আছেন মিস্টার রঙ্গনাথনের চেম্বারে। অফিসারটি মেঘনার চেয়ে বয়সে একটু বড়, খুব ভালো। মেঘনাকে নিজের বোনের মতন দেখে। আজ সোমনাথের অন্য একটা ডিউটিতে যেতে হয়েছে, তাই এনাকে সোমনাথ ফিট করে দিয়েছে।
আসলে সোমনাথ মেঘনার ওপর বেজায় চটেছে। ওর একজন কলিগ সোমনাথকে ধরেছে মেঘনাকে দেখে নাকি সে প্রেম পড়ে গেছে। ব্যাস, সোমনাথও মেঘনাকে না জানিয়ে মেঘনার বাবাকে ফোনে সব জানিয়েছে, এমনকি ছেলের ফটো মেল করে দিয়েছে বাবার মেলে। মেঘনার মোবাইলে বাবার অ্যাকাউন্টে সিঙ্ক করা ছিল, তাই পুরো ব্যাপারটা মেঘনার নলেজে চলে এসছে। সোমনাথকে সেদিন খড়গপুর থেকে আসার সময় বিরাট ছেড়েছে। মিস্টার রঙ্গনাথনকে আগে থেকেই ফোন করা হয়েছিল, সঙ্গে সঙ্গেই ওদেরকে ডেকে নিলেন নিজের পার্সোনাল চেম্বারে। মধ্যবয়স্কী রঙ্গনাথন লোকটিকে দেখেই বোঝা যায় বেশ সুচতুর ব্যবসায়ী। ম্যাডামরা একটু কোল্ড ড্রিঙ্কস মাঙিয়ে নি আপনাদের জন্য। হ্যাঁ বলুন। আচ্ছা মিস্টার রঙ্গনাথন, আমাদের সামান্য কিছু কোয়ারি আছে। বলে মেঘনার দিকে তাকিয়ে পুলিশ অফিসার বলল, তুমিই বলো। আচ্ছা মিস্টার রঙ্গনাথন, আপনার বিজনেসটা কিসের? আমার অনেকগুলো বিজনেস আছে, সবগুলো টাইপ আপ করা আছে। ও আচ্ছা আচ্ছা, বডিটা আপনার ফ্ল্যাটে ডিটেক্ট করার কদিন আগেই আপনি ওই ফ্ল্যাটে গেছিলেন? আমি তো তার আগের দিনই গিয়েছিলাম, একটা ইন্টেরিয়র এজেন্সির সঙ্গে গিয়েছিল। রঙ্গনাথন ড্রয়ার টেনে একটা কার্ড বের করে ওদের দিকে বাড়িয়ে দিল। কার্ডটায় মেঘনা চোখ বোলালো, মডার্ন ইন্টেরিয়র। ততক্ষণে ওয়েটার ওদের জন্য 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস রেখে গেছে। দুজনে গ্লাসের কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিল। এখন রাত 12:10। মেঘনার কিছুতেই ঘুম আসছে না। আজকাল মেসের পুরো রুমটাই ওর দখলে। খালি একটা চিন্তায় ঘুরপাক কাটছে, কোথায় যেন একটা গন্ডগোল আছে, কিন্তু কোথায় সেটা ধরতেই পারছে না। হঠাৎ অর্কিডটা যেন চোখের সামনে ভেসে উঠল। কি আশ্চর্য রং ফুলগুলোর! মোবাইলটা খুলে গুগলে ব্লু অবিয়েটিক অর্কিড লিখে সার্চ করা মাত্র মেঘনার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মেঘনা বুঝতে পারলো একটা বিরাট ভুল করে ফেলেছে। যা করতে হবে দ্রুত, না হলে একটা বিরাট সর্বনাশ হতে যাচ্ছে। উত্তেজনায় সারা রাত ঘুম হলো না। খুব ভোরবেলায় ওরা বেরিয়ে পড়ল। প্রথমবার মনে হয় মেঘনা এভাবে একা যাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। যা করতে হবে ফার্স্ট করতে হবে। খড়গপুর পৌঁছতে প্রায় 9টা বেজে গেল। স্টেশন সংলগ্ন দোকান থেকে কিছু ফল কিনল। আজকে মেঘনা বীরেনবাবুর বাড়িটা পেরিয়ে 2টো বাড়ি পর একটা ছোটখাটো বাড়ির সামনে এসে দাঁড়ালো। কলিং বেল বাজাতেই একজন মাঝবয়সী ভদ্রলোক দরজা খুললেন। কাকু, আপনি আমাকে চিনবেন না, আমি নাজনীন। এখন তো রমজান মাস চলছে, তা এখানে একটা ভিখারি থাকতো, তাকেই ফলগুলো বরাবর দিই। এখন আর দেখতে পাচ্ছি না, তাই আর কি। মেঘনা মিথ্যে কথাগুলো এমন ভাবে বলতে পেরে নিজের মনেই নিজেকে শাবাশি দিল। ওকে তো বেশ কিছুদিনই দেখতে পাচ্ছি না, আমি বলতে পারবো না কোথায় গেছে। তুমি 2টো বাড়ি পর ওখানে রকটায় দেখতে পাবে। আমি ওখানে গিয়ে দেখলাম, কিন্তু ওখানে কেউ নেই। আর তাছাড়া মেইন গেটেও তালা মারা। ও, তাহলে তো বলতে পারবো না। আগেও বাড়িতে শিশিরবাবু থাকতেন, হঠাৎ করে ওই ভিখারিটার মতোই নিরুদ্দেশ। বাবু বলছেন যে ওনাকে নাকি বাড়ি বিক্রি করে চলে গেছেন। শিশিরবাবুর তো মেয়ে, তুমি অন্য কাউকে দিয়ে দাও। তবে ভিখারিটি তোমাদের ধর্মেরই লোক ছিল, ওকে ওই মাঝে মাঝে নামাজ পড়তে দেখেছি। মেঘনার কাছে এডিট করা মৃতদেহটা একটা ফটো ছিল। ফটোটা বের করে ভদ্রলোকের সামনে ধরল। আচ্ছা কাকু, দেখুন তো এরকম দেখতে ছিল কিনা। ফটোটা দেখেই ভদ্রলোক বললেন, না না, এটা অন্য কেউ। কিন্তু তুমি ফটো দেখাচ্ছ কেন? না মানে, যার ফটো দেখালাম তাকেই খুঁজছি। আমাদের মৌলভী সাহেব বলেছিলেন যে একই ব্যক্তিকে 5 দিন ফল দিতে, তাই ফটো তুলে রেখেছিলাম। ভদ্রলোক হিন্দু, তাই মেঘনার মিথ্যেটা তৎক্ষণাৎ ধরতে পারেননি। পরে হয়তো চিন্তা করলে বুঝবেন। মেঘনার যেটুকু জানার তা জানা হয়ে গেছে। কাকু আমি আসছি, হ্যাঁ। বলেই মেঘনা হন হন করে হেঁটে স্টেশনের পথে পা বাড়ালো। যেতে যেতে বীরেনবাবুর বাড়ি গেটটা দেখলো কোনো তালা নেই সেখানে। কলকাতায় এসেই সোজা লালবাজার। গেটে সিকিউরিটি একজন আটকে ছিল। ডিসিডিডির সই করা প্রবেশপত্র দেখেই ছেড়ে দিল। মেঘনা অরিজিৎ সেনের সামনে বসে আছে। ডিসিডিডি ওকে তুই তুই করেই সম্বোধন করে। মেঘনা নিজের মেয়ের বয়সী। মেঘনার সঙ্গে ওনার প্রায় 1 ঘন্টা কথা হলো। তার মধ্যে ওই কেসের আইও ফরেন্সিক এক্সপার্টদের ডেকে পাঠালেন।
কয়েকটা জায়গায় ফোন করে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হলো। পরের দিন সকাল 8টার মধ্যে কলকাতা থেকে বাই রোডে খড়গপুর পৌঁছল ওরা। গাড়িতে ডিএসপি পদমর্যাদার একজন অফিসার, সোমনাথ এবং মেঘনা। গাড়িতে সারাক্ষণ সোমনাথ গম্ভীর হয়ে বসে আছে। সোমনাথের মুখটা দেখে মেঘনার হাসি পেয়ে যাচ্ছে। গতকালই এনআইএর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কারণ ওদের তথ্য ভাণ্ডারের ওপর নির্ভর করতেই হতো। প্ল্যানিং যেটা করা হয়েছে সেটা এরকম: মূলত এনআইএ সেন্ট্রাল ফোর্সের সহায়তা এবং লোকাল থানার ফোর্স কম্বাইনলি অপারেশন করবে। লালবাজারের তরফ থেকে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার ও এসআই মানে সোমনাথ, আর যে পুরো রহস্য উদ্ঘাটন করছে সে থাকবে। অপারেশনটা হবে অতর্কিতে। মেঘনারা যখন পৌঁছল তখন মোটামুটি সারা পাড়াটা পুলিশ আর সেন্ট্রাল ফোর্সে ছেয়ে গেছে। মেঘনারা বীরেনবাবুর গেট অতিক্রম করে উঠোনে এসে পড়লেন। বীরেনবাবু আর অবনীবাবুকে পিচ মোড়া করে বাঁধা হয়েছে। বীরেনবাবুর গায়ে স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি, সম্ভবত চেঞ্জ করার সময়টুকু পাননি। মেঘনাদের দেখেই চেঁচিয়ে উঠলেন, আরে আপনারা ভেবেছেনটা কি? ভদ্রলোককে এভাবে হেনস্থা করার মানেটা কি? মেঘনার রাগে যেন মাথাটা জ্বলে উঠল। তোমার খেলা শেষ ইয়াসিন। কি যা তা বলছে? আমি কেন ইয়াসিন হতে যাব? তাহলে আপনার নামটা কি? বীরেন ভট্টাচার্য? আপনি ব্রাহ্মণ, তাই তো? তো আপনার পৈতেটা কোথায় মিস্টার ভট্টাচার্য মশাই? খুলে রেখেছি। পৈতে খোলার অপরাধে কি আমার জেল হবে নাকি? আর নাটক করে কোনো লাভ নেই। আমাদের কাছে প্রমাণ সহ সমস্ত তথ্যই আছে। কোর্টে ঠিক সময় প্রডিউস করা হবে। আপনি ইয়াসিন, কুখ্যাত জঙ্গি সংগঠনের নেতা, আর অবনীবাবু ওরফে মোল্লা কাসেম, ওনার শাগরেদ। ইয়াসিন কোনোভাবে জানতে পেরেছিল যে ডক্টর শিশির মৈত্র একটি ভয়ানক বিষ আবিষ্কার করেছেন, যেটা মানবদেহে তরল পদার্থের মাধ্যমে শরীরে প্রবেশ করিয়ে দিলেই ঘটবে ভয়ানক একটা মৃত্যু, এবং মৃত্যুর পরও একটা গঠনগত পরিবর্তন ঘটবে। আর এতটাই পরিবর্তন হবে যেটা আশ্চর্যজনক। যেমন উচ্চতা কমে যাবে, চামড়া কুঁচকে যাবে এবং শরীরের চওড়াও কমে যাবে। সেজন্যই শিশিরবাবুকে চেনা যায়নি। ইয়াসিন ভিখারির ছদ্মবেশে এসে বীরেনবাবুর বাড়ির রোয়াকে থাকতে লাগলো। সম্ভবত মিস্টার রঙ্গনাথনও এই গ্রুপেরই এজেন্ট। আশা করি উনিও এতক্ষণে জালে পড়ে গেছেন। এদিকে রঙ্গনাথনের নামে বুক করা ফ্ল্যাটে মোল্লা কাসেম আর রঙ্গনাথন ইন্টেরিয়ারের লোকজনদের নিয়ে যাবার সময় দুটি ঢাউস ব্যাগে বডিটা দুটো পার্টে কেটে ফ্ল্যাটে রেখে আসে। পরে রঙ্গনাথন ব্যাগ দুটো নিয়ে আসে যাতে সবাই ভাবে যে বাড়ির প্রয়োজনীয় কোনো কিছু রেখেছিলেন, আবার নিয়ে গেলেন। এই সবই সিসিটিভি ফুটেজে প্রমাণ আছে। ঠিক আছে? এতক্ষণ বীরেন ওরফে ইয়াসিন চুপ করেছিল। হঠাৎ বলল, বডিটা যে শিশির বাবুর, প্রমাণটা হবে কিভাবে? এতক্ষণে তো ভিখারির বেওয়ারিশ লাশ ভেবে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবার ডিএসপি পদমর্যাদার অফিসার জানালেন যে ওনাদের কাছে ডিএনএ সংরক্ষিত করা আছে। গাড়িতে যেতে যেতে সোমনাথ বলল, মেঘনা, এখনো কিন্তু কিছু হিসাব মিলছে না। যেমন বডিটাকে কলকাতা অবধি আনার মানে কি? আমার ধারণা বডির চেঞ্জটা ওদের কোনো সংগঠনের বড় কোনো নেতা বা এক্সপার্টদের দেখানোর জন্যে, আর তার সঙ্গে শিশির মৈত্রের আবিষ্কারটা ওখান থেকে স্মুথলি পাচার করে আনার জন্যে। একটা কথা কিন্তু মাথায় রাখার আছে, যে ডেড বডি আনার সময় পুলিশের ঝামেলা থাকে না, কিন্তু ওরাই কাণ্ডটা ঘটিয়ে ওরাই ফোন কেন করলো পুলিশকে? কারণ ভিখারি পরিচয়টা দেওয়ার জন্য। আর তাতে কাজও হয়েছিল। ডিপার্টমেন্ট প্রায় কেসটাকে ক্লোজই করে দিয়েছিল। একটা লক্ষণীয় জিনিস যে এরাই একমাত্র ফোন করেছিল, আর কেউ ফোন করে জানায়নি। আর ফোনটাও করেছিল 1 সপ্তাহ বাদে, যাতে বেওয়ারিশ লাশ হিসেবে পুড়িয়ে দেওয়া হয়। আচ্ছা মেঘনা, তুই কিভাবে সন্দেহ করলি যে ভিখারিটাই বীরেনবাবু ওরফে ইয়াসিন? আর টেরারিস্টদের নামগুলোই বা জানলি কিভাবে? এটা ঘটেছে আমার মোবাইলের ত্রুটির কারণে। আমার মোবাইলের ভিডিও রেকর্ডিং হঠাৎ অন হয়ে যাচ্ছিল। প্রথম যখন তোমার সঙ্গে বীরেনবাবুর কাছে এলাম তখনও এরকমটা ঘটেছিল। ওদের সবার ফেস রেকর্ডিং হয়ে গেছিল। লালবাজারের ক্রিমিনাল রেকর্ডে যদিও কিছু পাইনি, এনআইএ থেকে ওদের সমস্ত রেকর্ড পাওয়া গেল। যদিও ছদ্মবেশ ধরেছিল, তার সত্ত্বেও ওদের স্পেশাল সফটওয়্যারে ধরা পড়ে গেছে।
সেদিন মনে করো না, ওই যে গো বীরেনবাবু ওরফে ইয়াসিন ঘন ঘন ঘড়ি দেখছিল, আসলে জহরের নামাজের জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। সেটা অবশ্য পরে মিলিয়ে নিয়েছিলাম। আচ্ছা তুই একটা কথা বল, প্রথম তোর কখন সন্দেহটা হয়েছিল? আচ্ছা তোমার মনে আছে বীরেনবাবু নীল অর্কিডের একটা নাম বলেছিল? হ্যাঁ হ্যাঁ, ব্লু কি যেন? ব্লু অবিয়েটিক অর্কিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা গুগলে সার্চ করে আমি দেখেছি। ওই নামের অর্কিডের ফুল নীল হয় না, সাদা রঙের হয়। একজন বায়োসায়েন্টিস্ট এতটা ভুল কখনো করবে না। আমার মনে হয় ওই অর্কিডটা শিশিরবাবু জেনেটিক্যাল কোনো চেঞ্জ ঘটিয়ে তৈরি করেছিলেন। এবারে খবরের কাগজে মেঘনার নাম ছাপা হয়নি। পুরো কৃতিত্বটাই লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্ট নিজেরা নিয়েছে। এর পেছনে অবশ্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। ডিসিডিডি চাইলেন না মেঘনার নামটা জানাজানি হোক, যেহেতু টেররিস্ট গ্রুপের ব্যাপার। মেঘনার অবশ্য পাবলিসিটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওর চিন্তা যেটা ছিল সেটা হলো শিশির মৈত্রর আবিষ্কৃত পয়জনটা নিয়ে। এনআইএ দুদিন পর জিনিসটা রঙ্গনাথনের কাছ থেকে উদ্ধার করে। মেঘনাকে সোমনাথের কলিগের বাড়ির লোকজন দেখতে আসবে। ঠিক দেখতে আসা নয়, পাকাপাকি কথা বলতে আসবে। যদিও মেঘনাথ সোমনাথকে নিজের শর্ত শুনিয়ে রেখেছে, ফাইনাল কথা ওই বলবে। আজকে মেঘনা একটা নীল চুড়িদার পরেছে, ওড়নাটাও ময়ূরকণ্ঠী। আয়নার সামনে দাঁড়িয়ে মেঘনার মনে হলো নিজেকে একটা ব্লু অর্কিড। শুনছিলেন জয়দীপ বোসের কলমে নীল অর্কিড রহস্য। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল আয়ুষী, সুদীপ্ত, মৃন্ময়, জয়, মৌসুমী ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।